আসসালামু আলাইকুম। ফিল্ড স্টোরির নতুন এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রাজশাহীর ক্রিকেট নিয়ে, এবং রাজশাহীর ক্রিকেট নিয়ে কথা বলার জন্য আমার আজকে অতিথি হিসাবে যিনি আছেন তিনি খুবই সুপরিচিত রাজশাহী ক্রিকেট অঙ্গনে, এবং যাকে আমরা আসলে টেনিস মাস্টার বলতে পারি রাজশাহী শহরের। এবং ক্রিকেট নিয়ে কথা বললে, রাজশাহীর ক্রিকেট নিয়ে কথা বললে যার নামটা না নিলেই না সেটা হচ্ছে রানা। রানা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের ফিল্ড স্টোরিতে। তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আসলে রাজশাহীর ক্রিকেট নিয়ে কথা বলবো আর রানা থাকবে না, এটা আসলে আমি চিন্তা করতে পারি না। হ্যাঁ, তো যেহেতু ক্রিকেট নিয়ে আজকে কথা বলবো, আলোচনা করব, তো আমি অনেক কিছুই জানতে চাইবো। তো প্রথমেই আমার যে প্রশ্নটা মাথার মধ্যে আসে, তুমি তোমার এলাকা থেকে যদি বলি, যে এইখান থেকে আসলে তুমি বড় হয়েছো, ওই জায়গাটাও কিন্তু একটা খেলাপ্রিয় জায়গা ছিল। অবশ্যই। আমরা, তোমার পাশেই ছিল রাজশাহী কলেজের মতো এত একটা সুন্দর মাঠ, অনেক প্লেয়ার, অনেক কিছুই ছিল। জি জি। তো সেইখানে শুধু ক্রিকেট না, অন্যান্য খেলাও তো ছিল। হ্যাঁ। তো তুমি ক্রিকেট চুজ করলে কেন? আসলে ক্রিকেট চুজ করার একটাই কারণ হলো, মানে আমার আগে থেকেই মনে হয় এই একটা খেলা, যে একটা খেলার মাধ্যম দিয়ে আপনি ধরেন যাবতীয় যত বাজে নেশা আছে, এই খেলাধুলার মাধ্যমে থাকলে আপনি নেশা থেকে দূরে থাকতে পারছেন, আচ্ছা। বাজে আড্ডা থেকে দূরে থাকতে পারছেন, এবং পাশাপাশি এই খেলাধুলার মধ্যে থাকার কারণে আপনার শারীরিক যে চর্চাগুলো, ব্যায়াম বা এগুলো ফিজিক্যাল যে বিষয়গুলো আছে, আপনার শরীরও ঠিক থাকছে, খেলাধুলা করছেন, শরীর মন সব দিকে সব ঠিক থাকছে। ওভারঅল ক্রিকেটটা আমার চুজ করার একটাই কারণ। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হলো, এই ক্রিকেট খেলার মাধ্যমে আপনার ধরেন ফ্যান ফলোয়ার্স বাড়ছে, আচ্ছা, এবং নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচিতি হচ্ছে, এবং আপনি ভালো খেলবেন বা যেটা ক্রিকেট খেলার মাধ্যমে ধরেন বিভিন্ন মানুষের সাথে যখন পরিচিত হচ্ছে, আপনার একটা পপুলারিটি তৈরি হচ্ছে, এটাই ভালো লাগা সব দিক দিয়ে আর কি বিবেচনা করে ক্রিকেট। এটা তো ধরো আস্তে আস্তে গ্রো করছে। হ্যাঁ। কিন্তু ক্রিকেট পছন্দ করার কি অন্য কোনো কারণ ছিল, যে অনেকে দেখা হলো প্লেয়ারকে দেখে প্রভাবিত হয়? যদি আমরা সেই এলাকার সেই সময়ের একটা স্টারের কথা বলি, শাহজাদা ভাই, জি শাহজাদা, উনিও কিন্তু একটা আইকনিক সেই সময়ের একটা প্লেয়ার ছিল। তো এরকম কোনো কি প্রভাবক তোমার কাছে ছিল কিনা, মানে যাকে দেখে তোমার কাছে মনে হচ্ছে আমিও ক্রিকেট খেলবো? আসলে মানে মানে আমার ক্রিকেট খেলাটা এতটা ছোট থেকে শুরু হয়েছে যে আমার নিজেরও স্মরণে নাই যে কিভাবে কাকে অনুকরণ করে আর কি ক্রিকেটটাতে আসা। মানে আমাদের জেনারেশনে তো আগে মানে ক্রিকেট মানে অন্যরকম একটা ফেমাস ছিল, তো ওই হিসাবে আর কি পর্যায়ক্রমে আর কি ক্রিকেটে আসা, এমনি কাউকে অনুকরণ করে না, এই আর কি। আচ্ছা, এবং হচ্ছে তুমি যে কথাটা বলছো জেনারেশনের কথা যখন বললা, তো আমার ছোটবেলাকার মেমোরি চলে আসলো যে আমরা আগে ভোরবেলাতে রাজশাহী কলেজে খেলতে যেতাম। তো ওইখানে আসলে খেলাটা কি ছিল আমাদের কাছে, খেলাটা ছিল এমন যে একটা প্রাণের টান, যে আজকে আমি সকালবেলা উঠে খেলতে যাইনি, এটা আমাকে সারাদিন মনে হচ্ছে ভালো কোনো ফিল দিচ্ছে না। তো কিন্তু ওই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বড় ভাইদেরকে দেখেছি ভোরবেলা তো ক্রিকেট খেলতে যাই, আমরাও গেছি, কিন্তু এখন যদি আমরা দেখি সেই ইয়াং ওই ছেলেগুলোকে আমরা আর খেলাধুলাতে দেখছি না। আবার যারা খেলছে তারা হয়তো বা আমাদের মতন শখে না খেলে অনেকটা ধরো চিন্তা করে আমি এখান থেকে কোনো কিছু লাভ করব কি করব না, করলে খেলবো নাহলে খেলবো না। তো তুমিও কি এরকম ফিল করো কিনা যে পরিবর্তনটা, ইমোশনের পরিবর্তন হয়ে গেছে কিনা? পরিবর্তনটার একটা বড় কারণ হলো আপনার মোবাইল ফোন। আচ্ছা, এই মোবাইল ফোনের কারণে মনে করেন আমাদের সময় তো অত এরকম মোবাইলের আমরা আসক্ত ছিলাম না। আমাদের খেলাধুলা ব্যতীত অন্য কিছু, খেলাধুলা পড়াশোনা এর ব্যতীত আমাদের অন্য কিছু চিন্তা ভাবনা করার কোনো সুযোগই ছিল না। আর মোবাইলের কারণে এখন কি হয়, সারাদিন সবাই মোবাইল ফোন নিয়ে থাকে, দেখা গেল অনেক রাত করে ঘুমাচ্ছে। আবার ঠিক মতো ধরেন মানে এটা বললে অনেকে খারাপ লাগতে পারে, কারোর মধ্যে নামাজের চর্চা নাই। যার নামাজের চর্চা থাকবে সে এমনি অটোমেটিক্যালি ভরে উঠবে, সে খেলাধুলা করার জন্য মাঠে যাক আর যেখানেই যাক, অন্তত ফজরের নামাজ পড়ে যার অভ্যাস থাকবে সে এমনি বের হবে, ফিজিক্যাল করার জন্য জগিং করলো, হাঁটাহাঁটি করলো। তো আসলে ফোন ব্যবহার করতে করতে মানুষ মানে কখন ঘড়ির টাইম চলে যাচ্ছে কারো হুঁশ নাই, রাত 2টা 3টা বেজে যাচ্ছে। তো ওই ফোন ব্যবহারের কারণে এমন সময় একটা ঘুমাই, তো তারপর তার জন্য তো ফজরের নামাজও মনে করেন পড়াটা মনে করেন কষ্টকর, এবং যে মাঠে যাবে খেলতে ওটার সুযোগ নাই। ওই ঘুম থেকে উঠছে 8টা 9টার দিকে। তো আসলে ওটা আমাদের মনে করেন যে 8টা 9টার দিকে আমরা মানে বিভিন্ন অন্য কাজে যাই, তো ওরা ওই সময় ঘুম থেকে উঠে। আসলে আমি মনে করছি যে আসলে মানে বর্তমানে যে ইয়াটা
ফোনের কারণে আসলে সবার এটা অনীহা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের সময় ছিল না। যেটা হচ্ছে আমরা খেলাতেই বেশি হ্যাঁ, মগ্ন ছিলাম। খেলাতে মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু খেলা নিয়ে কথা বলছি, খেলাতে আবার ফিরে আসি। যে রাজশাহীর ক্রিকেটের কথা যদি আমরা বলি, একসময় অনেক টুর্নামেন্ট দেখছি আমরা, সেটা হচ্ছে ক্রিকেট বলে দেখেছি, টেনিসে দেখেছি, মানে পাড়া মহল্লায় অলিতে গলিতে যে কোনো একটা জায়গা পাইলেই কিন্তু আমরা খেলার জন্য বেশ আগ্রহী ছিলাম। বিষয়গুলো আস্তে আস্তে মিস হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, তুমি এমন ফিল করো কিনা? অবশ্যই। এখন মেন কথা হলো, সর্বোপরি ধরেন যতই আমরা টেনিস খেলি, টেপ টেনিস খেলি, যে ক্রিকেট খেলি, কিন্তু ক্রিকেটের প্রাণ হলো ক্রিকেট বল। আপনার ক্রিকেট বলে যদি খেলা না থাকে, তাহলে আপনি ধরেন 1000 প্লেয়ার 1000 টেপে খেলুক, টেনিসে খেলুক, খেলে লাভ নাই। ক্রিকেট বল হলো মেন আসল খেলা। আর এই টেপ টেনিস বলেন বা টেনিস বলেন, এটা শুধু টাইম পাস, এবং পাশাপাশি যায়, যেহেতু বিশেষ করে টেপ টেনিস খেলাটা পাশাপাশি যায়, এই জন্য ধরেন মানে আমি মনে করি যে এই খেলাটা আমাদের কম হচ্ছে বলে এই জন্য আগ্রহের জায়গাটা কম হচ্ছে। যেহেতু আমরা ক্রিকেট বল নিয়ে কথা বলছি, আমার এটা একটা বড় জানার ইচ্ছা, যে সেটা হচ্ছে রানা এতদিন পর্যন্ত ক্রিকেট খেলছে, রানার কাছে কিন্তু মাঠ ছিল, আশেপাশে সব পরিবেশও ছিল, রানা তার ক্রিকেট ক্যারিয়ারটাকে ক্রিকেট বলের দিকে নিয়ে গেল না কেন? যে ক্রিকেট বলের ক্রিকেটে কেন রানা কনভার্ট হইল না, বা এটা চেষ্টাটা কেমন ছিল, বা কেন এই জায়গাটা আসলে না? চেষ্টার কোনো কমতি ছিল না। এখন টেনিসের যে এতটা হাইপ, আমাদের সময় ঠিক আছে টেনিসের হাইপ ছিল না তা না, ক্রিকেট বলের আমাদের ওই সময় প্রচুর টুর্নামেন্ট হয়েছে, জিয়া স্মৃতি, জাহাঙ্গীর, মিট ফাইনাল স্মৃতি, এরকম জাহাঙ্গীর স্মৃতি, এরকম বিশেষ করে ইন্টার স্কুল ক্রিকেটটা কন্টিনিউ ছিল। ওইখান থেকে আপনি বিভিন্ন ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতো। আলহামদুলিল্লাহ ইন্টার স্কুলেও মনে করেন আমরা কন্টিনিউ খেলেছি, জিয়া স্মৃতি বা কম্পিটিটিভ যেসব টুর্নামেন্ট আছে সবগুলো এতে অংশগ্রহণ করেছি, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে টপ লেভেলে যেতে পারিনি আসলে। মানে ভালো, অনেক সময় ভালো খেললেও হয় না, কপালেরও স্বাদ লাগে আসলে। হয়তোবা আমি কাউকে কোনো দোষারোপ করতে যাই না, হয়তোবা আমারই নিজের কোনো কিছু ঘাটতি ছিল, যার কারণে হয়তোবা আমি ক্রিকেট বলে অত ভালো লেভেলে যেতে পারিনি। তবে একটা মোটামুটি এই ক্রিকেট বলে খেলেছি, খেলে একটা মোটামুটি পরিচিত লাভ করার পরে, আর ওই সময় মনে করেন একটা ক্রিকেট বলে মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট কিনবেন, ব্যয়বহুল খেলা, আপনার এখানে ইনস্ট্রুমেন্টের একটা বেয়ার করার ব্যাপার আছে, ফ্যামিলিগত বিভিন্ন। আর আগে সব সময় ক্রিকেটটাকে ফ্যামিলি থেকে এতটা সাপোর্ট করা হয় না, এখন তো আধুনিক যুগ, এখন মানুষ দেখতে পাচ্ছে সবকিছু। আগে তো এগুলার ইয়া ছিল না, শুধু পড়াশোনা নিয়ে আর কি ইয়া ছিল। তো আসলে ওই সময় সব মধ্যে দিয়ে মনে করেন পড়াশোনা মেনটেন করা, এর পাশাপাশি ক্রিকেটটা কন্টিনিউ করেছি। এবং আমাদের মানে যেটা মানে সত্যি কথা, ফ্যামিলিগতভাবে ওই রকম সাপোর্ট ছিল না, মানে যে কোনো কিছু মানে কিনে দিবে বা এই ইনস্ট্রুমেন্টের সাপোর্ট ছিল না, যেটাই ওইটার সাপোর্টের জন্য কষ্ট করে। তখন ধরেন ক্রিকেট বলে খেলা শিখছি, ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি, এটাই বড় কথা, কিন্তু একটু ভালো লেভেলে না খেললে বা টাকা নাই, এই জন্য টেনিসটা খেললে দুটো টাকা যদি ইনকাম হয়, তখন ওখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট যদি কিনা যায়, তাহলে ওখানে ক্রিকেট বলের একটা ইনস্ট্রুমেন্ট কিনলে ওখানে আর ক্রিকেট বল আর কি ব্যবহার করা যায়। তো আসলে খেলেছি ঢাকা লিগও, ঢাকাতেও কন্টিনিউ ক্রিকেট খেলেছি। ওই যে বললাম যে খুব হয়তো বা বড় পর্যায়ে যেতে পারিনি, তবে চেষ্টা করেছি যতখানি। এবং একটা পর্যায়ে এসে যখন আমি ওই পর্যায়টা আসলে আমি তোমার কাছ থেকে জানতে চাই, মানে তুমি বিষয়টা একটু যদি ওপেনলি বলো, কারণ কি দেখো এটা আসলে স্বপ্ন ভাঙার গল্প। যদি কথা বলা হয় যে এটা একটা স্বপ্ন ভাঙার গল্প, যে আমি একজন মন থেকে, তুমি যেমনটা বলছিলে যে আমি ছোটবেলা থেকেই মানে আমার যতক্ষণ পর্যন্ত জ্ঞান হয়নি তার আগে আমি প্লেয়ার হয়েছি, ব্যাপারটা তো এরকম। তো সেই জায়গা থেকে যখন তুমি ক্রিকেট বলে ওই পর্যায়ে যাও না, তার মানে এটা তোমার মনের মধ্যে একটা চাপা কষ্ট। তো আসলে কখন তোমার কাছে এটা মনে হলো যে না আসলে আমাকে এটা ছাড়তে হবে এই স্বপ্নটা? আসলে যেহেতু কথা বলছি, আসলে এটা অবশ্যই বলা দরকার। সেটা হলো মানে লবিং একটা কথা থাকে, ধরেন ঢাকা শহরে যখন আমি সহ আরও বিভিন্ন অনেক প্লেয়ার আছে খেলতে যাই, তখন অনেক এমন প্লেয়ার আছে আপনি চোখে দেখতে পাচ্ছেন দিনের পর দিন খারাপ খেলছে, ম্যাচের পর ম্যাচ খারাপ খেলছে, আপনি ধরেন সুযোগ পাচ্ছেন না। তখন এমনি একটা প্লেয়ার ধরেন সুযোগ পাচ্ছে না, মানসিকভাবে বিপর্যস্ত হবেই, যে আমি 12 মাস প্র্যাকটিস করে এইখানে একটা প্ল্যাটফর্মে আসছি, এখানে হ্যাঁ ঠিক আছে একজনকে খেলাচ্ছে 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ, আপনি কন্টিনিউয়াসলি 5 ম্যাচ 6 ম্যাচ গোটা সিজনই তাকে খেলিয়ে চলে গেলেন, আর আমি গোটা সিজন বসে থাকলাম, আমাকে ট্রাই করলেন না। তখন এগুলো থেকে একটা ক্রিকেটের প্রতি অনীহা চলে এসছে, যে আসলে এতদিন ধরে প্র্যাকটিস করলাম, এই করলাম ওই করলাম, যে করার পরে এসে আমি হলো মাঠে যদি নিজেকে আমি শো করার মতো যদি একটা সুযোগ না পাই, তাহলে আমি এই ক্রিকেট বলে থাকবো কেন? কারণ একটা ঢাকাতে যাওয়া মানে ওখানে অনেক কষ্ট করে পরিবার যে থাকা,
1 মাস 1.5 মাস ধরেন কন্টিনিউ ওখানে থাকতে হয়। তো একটা প্লেয়ার ঠিক আছে, একটা প্লেয়ার না খেললেও বাইরে বসে অনেক সাপোর্ট দিতে পারে, কিন্তু কতদিন সেটা সুযোগ যদি না পায় তাহলে তো ওই সাপোর্ট দেওয়ার লাভ নেই। তার মানে আসলে তোমার চাপা ক্ষোভের জায়গাটা হচ্ছে সুযোগটা প্রপারলি না পাওয়া। ওই প্রপারলি আমি ওইভাবে সুযোগ পাইনি। আমি সহ এরকম আরো অনেক ক্রিকেটার আছে যারা ধরেন এই প্রপারলি সুযোগ না পাওয়ার কারণে ক্রিকেট থেকে আর কি দূরে সরে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি একটু প্রফেশনাল, যেহেতু ওইটা হয়নি, বাট আলহামদুলিল্লাহ টেনিস বলের যদি জায়গায় আসি তাহলে রানার নামটা কিন্তু অনেক উপরে। তো এইখানে আমরা তো আগে এভাবে করে আসলে টাকা একজন প্লেয়ারকে হায়ার করবে টেনিসের জন্য টাকা দিয়ে, এটা কল্পনা করাই মুশকিল। আমাদের যেটা হয়তো ঠিক আছে, ম্যাচ খেলা আছে, ম্যাচে জিতলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, ওটাই ফরফিট, এনজয় করছি। এই জায়গাটার পরিবর্তনটা তুমি কিভাবে দেখো, এবং এইটা আসার ফলে আসলে ক্রিকেটের প্রতি মানুষের সাধারণ যে ভালোবাসার জায়গা খেলার প্রতি, সেটা কমেছে কিনা? না, আমি কমেছে মনে করছি না। আমি দিন শেষে কি এনজয়মেন্ট ঠিক আছে, কিন্তু দিন শেষে তো রুজি রোজগারের ব্যাপার আছে। আচ্ছা, তো আসলে এখন বর্তমানে ক্রিকেটের ধরেন প্রযুক্তির কারণে, প্রযুক্তির কারণে ধরেন মানে একটা মানুষের সম্বন্ধে একটা মানুষ জানতে পারছে। ধরেন ওই এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে, এই যে আমরা গুলটিকে দেখছি, শুক্কুরকে দেখছি, হেলিকপ্টারকে বাবু দেখছি, এগুলো তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর আমরা যখন বা আমাদের আগের প্রজন্ম যারা খেলেছে ওইভাবে ধরে জানার শোনার পরিচিতির ওইভাবে সুযোগ ছিল না। আর এখন বর্তমানে আসলে দিন দিন যত পপুলারিটি লাভ করেছে যেহেতু ওই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এই জন্য সেই হিসাবে ধরেন তার ভ্যালু বাড়ছে। সেই জায়গা থেকে আমি যদি তোমাকে বলি, তুমি প্রথম প্রফেশনাল ভাবে, মানে এমনি খরচপাতি সেটা তো আলাদা কথা, বাট তুমি ডিল করছো যে হ্যাঁ আমি আপনার জন্য খেলতে যাব, আমাকে এই টাকাটা দিতে হবে, এটা তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কবে ছিল এবং কোথায় ছিল? এটা আপনার ওই নাটোর সিংড়া চলনবিলের একটা টুর্নামেন্ট হতো, চলনবিল প্রিমিয়ার লিগ। আসলে ওইটা খুব মানে ওই সময়কার আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি, খুব একটা জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট হতো। আচ্ছা, তো ওইখানে গোটা বাংলাদেশের একটু যে ভালো ভালো প্লেয়াররা অংশগ্রহণ করতো এবং 5 স্টার বলে একটা টুর্নামেন্টটা হতো। তো ওইখানে আমি প্রথম একবার খেলতে যাই একটা বড় ভাইয়ের মাধ্যম দিয়ে। তখন তো কোনো লেনদেনের বিষয় নাই, যা খেলতে নিয়েছে ওটাই অনেক কিছু। তো গেলাম, তো ওই বছর ওই সিজনে আলহামদুলিল্লাহ 3টা সেঞ্চুরি করেছিলাম এবং বোলিংয়েও খুব ভালো পারফর্ম করেছিলাম। ওই বছর আমার যতদূর মনে আছে চ্যাম্পিয়ন হতে পারিনি, সেমিফাইনালে হেরে গেছিলাম, আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। আচ্ছা, এবং ওই বছর খেলার পরে দ্বিতীয় সিজন যখন আসলো, মানে আপনি ভালো করবেন তখনই তো একটা টাকার একটা বিষয় চাহিদা আছে। তো দ্বিতীয় বছর যখন মানে আমি সাহস পেলাম যে আমি ভালো খেলেছি, আর এবং বিভিন্ন বড় ভাইরা আমাকে তখন যারা নিয়ে গেল ওরা বললো যে যেহেতু ভালো খেলেছিস আমরা প্ল্যাটফর্ম করে দিলাম, এখন তোর কি ডিমান্ড, তুই তোর কন্ট্যাক্ট মতো করে ওইভাবে করে কথা। তো তখন ওই দ্বিতীয় সিজনে আমাকে প্রায় ধরেন 10টা টিম অংশগ্রহণ করে, মোটামুটি 7-8টা টিমই আমার সাথে যোগাযোগ করে, খেলতে হবে। তো ওই ধরেন একে এত বলি একে অত বলি এভাবে করতে করতে যাক একসময় মানে এমন একটা পর্যায়ে আসলো যে আমি 10,000 টাকা হলে আমি খেলবো। আচ্ছা, মানে টুর্নামেন্টটা খেলবা না পার ম্যাচ 10,000 পার ম্যাচ 10,000 আচ্ছা, আজ থেকে 10 বছর আগে। আচ্ছা, এটা হিউজ অ্যামাউন্ট, একটা হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তখন ওই সময় ওরা বলছে যে ভাই 10,000 টাকা কোনো ব্যাপার না, আপনি আবার কেউ যদি এর বেশি কেউ দিতে চায় তখন আবার চলে যান না। আচ্ছা, আমি বললাম যে ভাই শুনেন, আপনার সাথে কথা বলার আগে পর্যন্ত যার সাথে যা বার্গেনিং হয়েছে অত দূর স্টপ। এখন আপনাকে যদি আমি কথা দিয়ে দিই, মুখের জবানের একটা দাম আছে, আমি আপনাকে কথা দিয়েছি, আপনি যদি এদের রাজি হন আপনার সাথে আমার কমিটমেন্ট হয়ে গেল, ইনশাল্লাহ আমি ওই টাকাতেই খেলবো। যাক আলহামদুলিল্লাহ, উনি আমাকে বললো ভাই দরকার পড়লে আপনাকে প্রথমে 1 ম্যাচের টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাডভান্স। আচ্ছা, তো ওই সময় মনে আছে তখন আমাকে মানে তখন তো এই বিকাশ বা নগদ হয়তো বা থাকলেও আমাদের ফোনে বা আমরা ওভাবে মানে প্রপারলি ইউজ করি না, একটা ছেলেকে দিয়ে পাঠাই দিয়েছে রাজশাহীতে, যে এরকম ঠিকানায় যায় তুমি ভাই টাকাটা পৌঁছাই দেবো রানা। আচ্ছা, তো ওইরকম আর কি ওই টাকাটা পেয়েছিলাম। তো ওইটাই হলো আমার সর্বোচ্চ কন্টাক্ট। আচ্ছা, আর ওইখানে মানুষের ভালোবাসা বা এসে ওখান থেকে আমি মোটামুটি ভালো একটা পরিচিতি লাভ করেছিলাম। এইটাই কি তোমার সর্বোচ্চ অ্যামাউন্ট? তো নিশ্চয় না, এরপর তো নিশ্চয় আরো বাড়ছে। আরো মানে মানে 10,000 টাকা, এটাই মানে টেনিসে ওই সময় আমরা যে সময় খেলেছি 10,000 টাকা হিউজ অ্যামাউন্ট। এখন তো 10,000 টাকা ধরেন কোনো ম্যাটারই না। না, আমি ওইটাই বলছি তোমাকে, যেহেতু ওইটা শুরু করেছে 10 দিয়ে, তাহলে এটা কি বলা যায় কিনা যে রানার এখন ডিমান্ড কত, এটা কি বলা যায় কিনা? না, আসলে কখনোই ওইভাবে করে করিনি ডিমান্ড। না, ধরো তুমি পরিচিত কারোর সঙ্গে খেলছো, সেটা আলাদা ম্যাটার, ঠিক আছে। এমন জায়গা হতেই পারে যেখানে রানা শখে এমনি খেলবে, ওটা ম্যাটার করবে না। কিন্তু রানাকে যদি এখন কেউ প্রফেশনালি হায়ার করে একটা বড় টুর্নামেন্টে, রানার এখন ডিমান্ড কত?
না এখন আসলে মানে ওই টুর্নামেন্টের পরিধি অনুযায়ী আসলে আমরা ডিমান্ড দিয়া করি, আর ওটা নিয়ে অতটা বার্গেনিং। এখন সবচেয়ে বড় কথা হলো এখন টাকা পয়সা নিয়ে ওখানে মানে আমি টাকা পয়সা অন্তত শহরের দিকে যদি খেলা হয় এটা টাকা নিয়ে কোনো বার্গেনিং করি না। বাইরে যদি খেলা হয় সেটার ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কত, রানার্স আপ প্রাইজ মানি, এগুলো অনুপাতে আর কি মানে ডিলিংস করি আর কি। আচ্ছা, তবে এখন হচ্ছে রানা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের দিকে গেছে, এতখানি তো বলা যায়। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। খেলা নিয়ে যেহেতু আছি আমরা, আমি যেটা বলতে চাই যে আরেকটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসলো যে রাজশাহী শহরের এমন কোনো মাঠ নাই যে রানা খেলেনি। জি আলহামদুলিল্লাহ। তো রানার খেলার মাঝখান থেকে ফেভারিট মাঠ কোনটা? আমার ফেভারিট মাঠ আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি আলহামদুলিল্লাহ রাজশাহী কলেজ মাঠ, ওখান থেকে খেলে বেড়ে ওঠা। ওই মাঠটা আমার সব থেকে পছন্দের মাঠ, কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও ওই মাঠটা আমরা সহ আর বাকি যারা ক্রিকেট পছন্দ করে রিসেন্ট টাইমে মাঠটা ওইভাবে করে আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এটা একটা আক্ষেপ, কিন্তু আমার মানে হাতে খড়ি বা ওই ক্রিকেট মানে আমি সহ আর অনেকেরই ওই রাজশাহী কলেজ মাঠটা থেকে বেড়ে ওঠা। যতই টুর্নামেন্ট হোক, জিয়া স্মৃতির একটা অন্যরকম আলাদা টান ছিল, ওইখান থেকেই প্লেয়াররা আর কি গড়ে উঠতো। রাজশাহী কলেজের একটা অন্যরকম একটা ইয়া ছিল। এবং যদি তুমি জিয়াসিদের কথা বললা, জিয়াসিদের কথা বললে কিন্তু আমাদের ছোটবেলার যদি আমরা একটু মেমোরি রিকল করি, আমরা মেহরাব হোসেন ওপিকে দেখেছি, আমরা খালেদ মাহমুদ সুজনকে দেখেছি, সারিয়ার নাফিস, অলোক কাপালি, তারপর হচ্ছে নাইমুর রহমান দুর্জয়, পাকিস্তানি প্লেয়ার আসতো, সবাই কিন্তু পাকিস্তানি প্লেয়াররাও, ঘরোয়া লিগের প্লেয়াররা আসছে। আসলে ওই খেলার ইমেজটা আলাদা, ওইখানে আমরা নিজেরা খেলা দেখার জন্যই গেদার হইতাম। তো এটা আসলে আলাদা একটা, ওই যে তুমি যেটা প্রথমে বলছিলা যে এনভায়রনমেন্ট যদি তৈরি হয়, প্লেয়াররা এমনি চাইবে যে আমি খেলি। অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে খেলা রিলেটেড যেহেতু কথা বলছি, আমি তোমাকে ছাড়াও রাজশাহীতে মাশাআল্লাহ অনেকে প্লেয়ার আছে। আমি যদি রানাকে বলি যে রানা বাদে, রানার চোখে রাজশাহীতে ভালো একজন প্লেয়ার যেটা মনে করে রানা যে তার আর আলাদা একটা ক্যালিবার আছে, এরকম একজনের প্লেয়ারের কথা যদি আমি শুনতে চাই তোমার কাছে, তুমি কার কথা বলবা? ক্যালিবার বলতে আপনি ইয়াং জেনারেশনের মধ্যে যেটাই হোক, মানে তোমার ফেভারিট, তোমার কাছে যেটা মনে হয় যে তুমি বাদে, তুমি তো আছোই, কিন্তু তুমি ছাড়া রাজশাহী শহরে এমন একজন প্লেয়ার, টেনিস প্লেয়ার, যে আসলে তোমার কাছে মনে হয় যে হ্যাঁ সে আলাদা একটা মাপের প্লেয়ার। মানে আমি ধরেন আমি টেনিস খেলেছি, এর পাশাপাশি আমাদের সানিকে হয়তো বা চিনেন। হ্যাঁ, সানি, আমরা দুইজনে একসাথে মানে যেখানে গেছি মোটামুটি ওই সময় একসাথে খেলাধুলা করেছি। ওই উচ্চ মাত্রার একটা প্লেয়ার ছিল, অলরাউন্ডার, খুবই ভালো একটা প্লেয়ার ছিল। আমি মনে করি যে মনে করেন টেনিসে এখন যতই প্লেয়ার থাকুক, ওই সময় সানি যে মাপের অলরাউন্ডার ছিল, মানে খুব ওই সময় আর কি সানির একটা ইয়াটা অন্যরকম, মানে সানিকে তুমি আলাদাভাবে দেখছো। আচ্ছা, এখন একটু টুর্নামেন্ট নিয়ে আমরা একটু কথা বলতে চাই রানা। আমি জানি যে রিসেন্ট এই গত কয়েকদিন আগেই তুমি একটা সফল টুর্নামেন্ট শেষ করেছো, যেটা আমার কাছে মনে হয় রাজশাহী শহরে অন্যতম একটা অর্গানাইজড ইন টার্মস অফ ফিল্ড, যেহেতু বিকেএসপির মতন জায়গাতে অ্যারেঞ্জ করে, এটা চারটাখানি কথা না। এবং এইখানে অনেক নামি দামি প্লেয়াররাও রাজশাহীতে এসে টেনিসে খেলে গেছে। তো এই জায়গা থেকে আমি একটু তোমার কাছে জানতে চাই যে এই খেলাগুলো রাজশাহীতে অনুষ্ঠান করার জন্য বা অর্গানাইজ করার জন্য তুমি বাধাগুলো কি দেখো? আসলে কেন আমরা অন্যান্য শহরের মতন এত বড় বড় টুর্নামেন্ট রাজশাহীতে দেখি না? আসলে মেন কথা হলো কি, মানে আপনি যখন একটা ভালো কাজ করবেন, এটা সমালোচক থাকবেই। আমি মনে করি সর্বপ্রথম হলো যারা আয়োজক করবে, অনেকে এগুলো থেকে পিছপা হয় যে সমালোচনা করে যে কেউ একটা টুর্নামেন্ট করলো, এখান থেকে ইনকাম করলো, বা ইনকাম করলো। তো আসলে কে কি বললো এগুলো নিয়ে সমালোচনা দিয়ে কান না দেওয়াই ভালো। আপনি আয়োজন করবেন, খেলার আয়োজন করবেন ভালো, আপনি নিজেকে আয়োজন করে ভালো একটা মনে করেন এনভায়রনমেন্ট প্লেয়ারদের জন্য করে দিবেন, এটা আপনার দায়িত্ব। যেমন আমি একটা প্লেয়ার, এখন দেখা গেল একটু অনেকটাই প্রফেশনাল বাইরেই আছি, দেখা গেল ওইভাবে করে বাইরে আর খেলতে যাই না, কিন্তু এই যে আমরা ধরেন কিছুদিন আগে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম, যেটা আপনি বললেন টেপ টেনিস একটা ক্রিকেট টুর্নামেন্ট, এটা আপনি জানেন যে বিশেষ করে যমুনা সেতু পার হলে এরপর থেকেই প্রচুর টেপ টেনিসের একটা ইয়া। আমাদের রাজশাহী শহরে কিন্তু আমরা ছোট থেকে 5 স্টার খেলা মানুষ, আমাদের এদিকে টেপের অতটা চলন নাই। তো আসলে আমাদের এদিক থেকে বেশ কিছু প্লেয়ার ওইদিকে খেলতে যায়, এবং যেহেতু ওই যে বললাম প্রযুক্তির কারণে আমরা তাদের খেলা দেখতে পাচ্ছি, বিভিন্ন বড় বড় আয়োজন, এবং ওদের একটা আক্ষেপ প্লেয়ারদের, ভাই আমাদের ধরেন আপনারা বড় ভাই, আপনাদের কাঁধেই সবকিছু, তো আমাদের একটা আক্ষেপ আপনারা একটা টুর্নামেন্ট করেন, একটা টেপ টেনিস একটা টুর্নামেন্ট আয়োজন করেন। তো এরকম মনে করেন বসে থাকতে থাকতে আমি, বাসু দাদা, তারপরে পলাশ ভাই, আরও যে বন্ধু বান্ধবরা আছে, তাইরান, সবুজ, আমরা সবাই বসে থাকতে থাকতে একটা
চায়ের আড্ডাতেই মনে করেন একটা করলাম যে ইনশাল্লাহ আমরা একটা আয়োজন করি, যেহেতু এটার একটা হাইপ আছে, অন্যরকম একটা টেপের একটা প্রচলন আছে, তাই আমরা একটা আয়োজন করতেই পারি, এটা তো এমন কোনো কঠিন কাজ না। এখন আয়োজন করতে লেগে যে প্রতিবন্ধকতা, যেটা সমস্যা হলো, বিগত 2-10 বছরে কিন্তু এইরকম বৃষ্টি হয়নি, এই বছর যেরকম আর কি বৃষ্টি হয়েছে। মাঠের সমস্যা, ভালো একটা মাঠ না হলে তো 5 স্টার টুর্নামেন্টও দেখবেন যেমন কেমন একটা মাঠে খেলে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু টেপ টেনিসের একটা সমস্যা কি, এটা আপনার একটা কমপ্লিট একটা কম্বাইন্ড মাঠ লাগবে, যেমন তেমন মাঠে একটা খেলা করতে পারবেন না। আচ্ছা, তো পরে এখান থেকে আমাদের একটা পরিকল্পনা, যেহেতু একটা বিকেএসপি মাঠটা হয়েছে, আমরা যাই যে ট্রাই করে দেখি। তখন ওখানে আমরা বিকেএসপির যে পরিচালক এখন দায়িত্বে আছে রেহানা ম্যাডাম, ওনার কাছে আমরা গেলাম, যে একটা প্রস্তাবনা দিলাম। তখন ওরা বললো যে না ঠিক আছে, এটা অন্য কোনো বলে হলে আমরা ছিলাম না, যেহেতু টেপ টেনিস খেলাটা এটা ক্রিকেট বলের পাশাপাশি যাই, আমরা মাঠ ইনশাল্লাহ দিব। তো তোমরা একটা দরখাস্ত করো, ঢাকাতে আমাদের বিকেএসপি যে মেন শাখা, ওটার বরাবর একটা করো, ওরা আমাদেরকে অনুমতি পাঠিয়ে দিলে আচ্ছা, আলহামদুলিল্লাহ ওটা করার পরে ওরা আমাদেরকে অনুমতি দিল এবং বেশ কিছু কন্ডিশন দিল। হ্যাঁ, কন্ডিশন দিবে, যেহেতু ওটা একটা প্রফেশনাল মাঠ, যেমন তেমন ভাবে তো ব্যবহার করলে হবে না। আলহামদুলিল্লাহ মাঠ পেয়ে গেলাম। এবার প্রচার আলহামদুলিল্লাহ রাজশাহীতে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে আগে ধরেন মানে প্রতিদিন একটা করে ম্যাচ বা মাসব্যাপী একটা টুর্নামেন্ট হতো, এখন কিন্তু মানুষের আসলে ওইরকম টাইম নাই। হ্যাঁ, অফিসিয়ালরা বলেন প্লেয়ারদের সবাই ব্যস্ততা হয়ে গেছে, এখন সব মিলে এখন প্রতিটা মানে অধিকাংশ জায়গাতেই 1-2 দিনের টুর্নামেন্ট হয়। 16টা টিম অংশগ্রহণ করে, আজকে 8 টিম খেলবে, কালকে 8 টিম খেলবে। আচ্ছা, হলিডেতে খেলা হয় শুক্র শনিবার। তো ওই পরিকল্পনা করে 16টা টিম, মানে আমরা ধরেন মুখে হয়েছে, সবাই শুনছে যে আমরা একটা টুর্নামেন্ট করব। আমরা কিন্তু কোনো কিছু তৈরি করতে পারিনি, হ্যান্ডবিলও তৈরি করতে পারিনি বা ফেসবুকও দিব, এরকম সুযোগ হয়নি। তার আগেই মনে করেন 16টা টিম কমপ্লিট হয়ে বসে আছে। এবং ইভেন আমরা জানি না, আমাদেরকে কুষ্টিয়া থেকে ফোন দিচ্ছে, পাবনা থেকে ফোন দিচ্ছে, পুঠিয়া থেকে ফোন দিচ্ছে যে এরকম টুর্নামেন্ট আমরা শুনছি হবে, যদি টুর্নামেন্ট হয় আমাদের অবশ্যই টিম রাখবেন। তো আসলে ওই মানে প্রচারণার আগেই আমাদের মনে করেন 16টা টিম হয়ে গেল। তো আসলে বুঝতে পারলাম যে আসলে আমরা 5 স্টার আর টেপ টেনিসের মধ্যে পার্থক্যটা কত। 5 স্টারের টুর্নামেন্ট 15-16টা টিম করতে গেলে হিমশিম খেতে হয়। আচ্ছা, ওই 16টা বা 1 মাস বা 15 দিনের টুর্নামেন্ট হলে ওটার ভিন্ন কথা, ওটা তখন পর্যায়ক্রমে হয়ে যায়। কিন্তু 1-2 দিনের টুর্নামেন্টে 16টা টিমের আসলে খুব টাফ হয়ে যায় এবং উন্মুক্ত, ধরেন আপনি একটা টিমে যাকে তাকে নেবেন, ওইভাবে করলে আরো অনীহা বলবে, একটা টিমেই সব স্টার খেললে আমরা আর টিম করবো কি করে। তো এই জন্য অনেক সময় আবার বিভিন্ন সময় দেখেছেন, এবং দড়িঘর মধ্যে একটা নাইট টুর্নামেন্ট খেলা হতো, ওগুলো তো ধরেন বিভিন্ন টিমে আইকন সিস্টেম ছিল। তো পর্যায়ক্রমে একটা আইকন সিস্টেম চলে আসলো, তাহলে একটা টিমে সবাই ভালো প্লেয়ার খেলতে পারবে না, এবং সবই যদি ভালো প্লেয়ার খেলে, মাঝারি যে প্লেয়ারগুলো আছে তারা তো সুযোগ পাচ্ছে না। তখন এই আইকন সিস্টেমে আর কি তৈরি হলো। কিন্তু এই টেপ টেনিসে আপনি টুর্নামেন্ট ছেড়ে দিয়ে, আপনি যখন ছাড়লেন মানে ছেড়ে দিয়ে, আপনার তখন আইকনের আর প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে, আর যে ধরেন এখন বর্তমানে যে ধরেন একটা আমরা টুর্নামেন্টের আগে তো একটা ধরেন কাপ বা মেডেল এগুলোতে সীমাবদ্ধ ছিল, এখন তো ধরেন মোটামুটি একটা প্রাইজ মানে একটা থাকে, একটা টিম মোটামুটি খরচ করার মতো অ্যামাউন্ট হলে মানে ওটা দেখে আর কি টিম করে। তো সেই অনুপাতে ধরেন সবাই বাইরের থেকে, গোটা বাংলাদেশের যেসব ভালো ভালো প্লেয়ার সবাই আলহামদুলিল্লাহ সবাই আপনি দেখেছেন যে এই মোটামুটি ধরেন সব পপুলারিটি প্লেয়ারদের মধ্যে ধরেন শুক্কুর, হেলিকপ্টার বাবলু আর আপনার হলো গুলডি, এই 3 জন ব্যতীত যারা ছিল, সৈকত এসেছে, তারপরে আপনার নোমান এসেছে, তারপরে আপনার ইমন এসেছে, মোটামুটি সব ভালো প্লেয়ার। এই 3 জন ব্যতীত এখন তো বর্তমানে টেপে তো 2-3 জনই ফেমাস না, আরো বড় বড় প্লেয়ার আছে। আলহামদুলিল্লাহ সবাই এসেছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এই টেপ টেনিস আয়োজনের মধ্যে যে টেপের যে জোয়ারটা এসেছে রাজশাহীতে, সবাই অনেক পজিটিভলি নিয়েছে এবং সবাই আমাদেরকে এসে বলেছে যে এরপর থেকে যেন ওই 5 স্টারটা মাইনাস হয়ে যায়। আচ্ছা, টেপ টেনিসই হোক, যেহেতু এখানে সবাই আসছে, আর সবচেয়ে বড় বড় স্টাররা আসছে প্লেয়ার খেলতে, জনপ্রিয় তো এভাবেই হয়।
একটা টুর্নামেন্ট আয়োজন করলাম, এটা শুধু আমি আমার অ্যাচিভমেন্ট মনে করি না, এটা গোটা রাজশাহী শহর তা তো অবশ্যই সবাই চিনছে। চিনছে যে রাজশাহী শহরে একটা আয়োজন হয়েছে। ওকে, তুমি আর প্রতিবন্ধকতা যদি বলতা যে হচ্ছে এখন এইটা আছে, বাট একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা তো শুধু সহজ জিনিস না, এখানে অনেক কিছুই থাকে। আমি যদি সহজ কথায় বলি যে স্পন্সরশিপের একটা ব্যাপার থেকে আসে, তো সেই জায়গা থেকে আসলে রাজশাহীতে তুমি এইগুলোর সাপোর্ট কেমন পাও? এটা মানে আমার বরাবরই আক্ষেপ যে আসলে আমরা স্পন্সরের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছি, যার কারণে মানে লোকাল স্পন্সর, বিশেষ করে লোকাল স্পন্সরগুলো একটু যদি সাপোর্ট তাদের পাওয়া যেত, মনে করেন আরও বড় আকারে টুর্নামেন্ট করা যেত। বাইরে যেসব টুর্নামেন্টগুলো হয় ওরা বড় আয়োজন করতে পারে একমাত্র স্পন্সরের কারণে। আজকে আমরা যে সুন্দর জায়গায় আজকে শ্যুটটা করছি আমাদের এপিসোডে, সেটা হচ্ছে আমাদের ভেন্যু পার্টনার এশিয়া ফার্নিচার। এই এশিয়া ফার্নিচারে আপনি এসে আপনার নিজস্ব যে বাসা, যে অফিস, সেটা সাজানোর জন্য সুন্দর সুন্দর ফার্নিচার পেয়ে যাবেন। আপনি এসে দেখতে পারেন, এবং এটার লোকেশন হচ্ছে খুবই পরিচিত জায়গায়, আমাদের রেলগেটের এখানে যে বেলিফুলের মিষ্টির দোকান আছে তার পাশেই হচ্ছে এশিয়া ফার্নিচার। আপনারা আসতে পারেন এবং আপনার পছন্দের যে ফার্নিচার আছে দেখে নিতে পারেন। রানা, আবার ফিরতে চাই ক্রিকেটে। তো তুমি যেহেতু অনেকজনের সঙ্গে ক্রিকেট খেলছো, যারা তোমার চোখে হয়তো বা তুমি দেখেছো যে যার অনেক বড় সম্ভাবনা ছিল ভালো ক্রিকেট হওয়ার, ন্যাশনাল পর্যায়ে যাওয়ারও, কিন্তু আনফর্চুনেটলি কেউ হতে পেরেছে, কেউ হতে পারেনি। তোমার কাছে এই মূল্যায়নটা আমি জানতে চাই যে ভালো সম্ভাবনা থাকার পরেও, ট্যালেন্ট থাকার পরেও কেন প্লেয়ারগুলো ঝরে পড়ছে? ওই যে আপনাকে শুরুতে বলেছিলাম যে ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন খারাপ সঙ্গ, নেশা, এগুলো থেকে দূরে সরে দেখা যায়। আবার একটা কথা আছে যে ধরেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ওরকম অসৎ সঙ্গ যদি আপনার থাকে, আপনার খারাপ দিকে যেতেও সময় লাগে না। তো আসলে ক্রিকেটের মাধ্যমে যেমন ভালো একটা থাকা যায়, টাকা পয়সার এখন ফ্লো চলে আসে, ওটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন খারাপ নেশার জগতে অনেকে চলে যায়। এরকম অনেক সম্ভাবনা ক্রিকেটার আছে যারা হলো আরো মানে টপ লেভেল বাংলাদেশ ক্রিকেটের খেলার অ্যাবিলিটি ছিল, কিন্তু একটা নেশার কারণে আর কি তারা ওই লেভেলটাতে যেতে পারেনি। আচ্ছা, তো আসলে ওই মানে যেরকম বললাম যে আসলে নেশার জন্য মানে ক্রিকেট খেলার মাধ্যমে যেহেতু নেশা থেকে দূরেও থাকা যায়, আবার ধরেন এগুলোতে মানে সম্পৃক্ত হওয়াটাও খুব একটা কঠিন কাজ না। সর্বোপরি আমি মনে করি যে নিজেকে ভালো থাকার, নিজে কন্ট্রোল করা শিখতে হবে। এক্স্যাক্টলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমি জানতে চাই রানা, সেটা হচ্ছে একটা সময় ছিল গোটা বাংলাদেশে যে কোনো টুর্নামেন্টে, বিশেষ করে ক্রিকেট বলের টুর্নামেন্টে 70% রাজশাহী থেকে প্লেয়ার যেত। তো সেই জায়গা থেকে এখন আমরা সেভাবে করে রাজশাহী প্লেয়ারে কিন্তু আমরা ওই দাপটটা দেখি না। তো এইটারও একটা তুমি কোনো কারণ তোমার মতন করে যদি বলো আমাদেরকে, যেটা তুমি কি আসলে দেখো, এটার কারণ কি? কারণ বলতে এই আয়োজন এখন আর হয় না ওইভাবে করে, একটা অনেক প্লেয়ারও তৈরি হতো। এখন মেন কথা হলো ওই যে বললাম টুর্নামেন্ট ওইভাবে হয় না। এবং সর্বশেষ আমি যদি আমার স্মরণে থাকে 2020 সালে সর্বশেষ রাজশাহী প্রিমিয়ার লিগ হয়েছে। আচ্ছা, তো প্লেয়াররা প্র্যাকটিস করবে, একটা তো খেলাধুলার জন্যই প্র্যাকটিস করবে, খেলাধুলা যদি না হয় তাহলে প্র্যাকটিস করে কি করবে? তো ঠিক মতো এই টুর্নামেন্টগুলো চালু হচ্ছে না। টুর্নামেন্টগুলো চালু না করে রাজশাহী প্রিমিয়ার লিগ, অন্তত প্রিমিয়ার লিগটা যখন চালু হবে, প্রিমিয়ার লিগ চালু হলে অটোমেটিক্যালি সব টুর্নামেন্ট চালু হয়ে যাবে। বুঝতে পারছি, মানে প্লেয়ার একটা খেলার জায়গা পাবে। আরেকটা বিষয় আমার মাথার মধ্যে আসলো যে আমরা দেখেছি আমাদের রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে কিন্তু বড় বড় প্লেয়াররা এসে টি20তে খেলে গেছে। আমরা জাতীয় দলের সৌম্য সরকার বলি, আমরা এখনকার বর্তমান সময়ের জিম্বাবুয়ের যেটা বলা যায় এখন মেইন প্লেয়ার সেকেন্দার রাজা, সেই সেকেন্দার রাজাও কিন্তু রাজশাহীর এই টুর্নামেন্টের কথা বলে। তো এই ধরনের টুর্নামেন্টগুলো তোমার কাছে কি মনে হয় যে রাজশাহীর মানুষকে আরো নতুনভাবে জেগে ওঠার একটা সম্ভাবনা তৈরি করছে কিনা? কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমরা আরটিসি একটা সংগঠন, আমরা এটা ধরেন এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা রাজশাহী মানে ফ্র্যাঞ্চাইজি একটা 8 টিমের অংশগ্রহণে একটা টুর্নামেন্ট করে থাকি, এবং 2 বছর 2 সিজন চলে গেছে, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পেয়েছি এবং খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। তো আমাদের ওইটাই পরিকল্পনা ছিল যে আমরা যা শুধু টেনিসে সীমাবদ্ধ থাকবো না। এবছর যেমন টেপ টেনিস আয়োজন করলাম, আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ যদি সব ধরনের সাপোর্ট পাই, তাহলে এই বছর আমরা একটা ক্রিকেট বলের একটা টুর্নামেন্ট আমাদের আরটিসি এর সৌজন্যে আমরা আর কি আয়োজন করতে চাচ্ছি। এবং শুধু ক্রিকেট বল, টেপ টেনিস
শুধু এগুলো নিয়ে মানে থাকতে চাই না, এবং আমাদের একটা পরিকল্পনা আছে একটা নাইট একটা টুর্নামেন্ট আর কি, আচ্ছা আচ্ছা মানে আমাদের মাধ্যম দিয়ে যেন সব ধরনের খেলা হয়। এবং আরো একটা মানে আয়োজন করতে যাচ্ছি, সেটা হলো 38+। আচ্ছা, সবাই খেলবে, ওরা একটু সিনিয়ররা কেন মানে তুমি আমাদের জন্য কিছু আয়োজন করতে চাও? সিনিয়রদের জন্য আমরা পরিকল্পনা করে আর কি নিতে যাচ্ছি যে 38+ একটা টুর্নামেন্টের আয়োজন আর কি পরিকল্পনা নিয়েছি। এখন সাহায্য সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ, কোনো প্রতিবন্ধকতা না থাকে ইনশাল্লাহ এটাও আর কি সম্পূর্ণ করা। তুমি তোমার হচ্ছে যে সংগঠন আরটিসির কথা বলছো, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলো, মানে এটার তোমরা কিভাবে এটা আসলে মাথায় আসলো বা কারা তোমরা এটাকে মেনটেন করো? আমরা আমাদের এখানে ধরেন মেম্বার আছে পলাশ ভাই আমাদের সিনিয়র বড় ভাই, বাসু দাদা, আচ্ছা, আমি, শতদ্রু, তারপরে ওদিকে সবুজ, আচ্ছা, মানে এখানে সাবেক প্লাস বর্তমান সকলের মিশ্রণে কতজন, মানে এটা কি নাম্বারটা? মোটামুটি 10-12 জন আর কি। 10-12 আমরা যারা আর কি বললাম তো সাবেক এবং বর্তমান সব ক্রিকেটাররা মিলে একটা সংগঠন পরিচালনা করা। কারণ আমি মনে করি যে যারা সিনিয়র তারাই কেন পরিচালনা করবে এই খেলা, ইয়াং জেনারেশন তাদের কি দায়িত্ব নাই? অবশ্য তাদের একটা দায়বদ্ধতা আছে। তো এটার পরিপ্রেক্ষিতেই ধরেন আমরা সিনিয়রদের পাশাপাশি কিছু ইয়াংদেরকে আর কি সম্পৃক্ত করা, যে তারাও এটার সাথে থাকবে এবং একটা আয়োজনের সাথে থাকলে। আমি আজকে একটা সংগঠন করেছি, এবং আপনারা দেখেছেন যে ক্রিকেট অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে, তারপরে পিচ মান্নার্স এরকম একটা সংগঠন আছে। তা আমরা চাই যে এরকম একটা সংগঠনের মাধ্যমে খেলাধুলাটা যেন সবসময় চালু থাকে, রানিং থাকে। আচ্ছা আচ্ছা, তো না আসলেই তাই, খেলাধুলা চালাতে হলে কাউকে তো একটা রোল প্লে করতে হবে, যে এটা অর্গানাইজ করবে, ম্যানেজ করবে। আচ্ছা রানা, আমি আবার তোমার খেলায় ফিরে আসি একটু। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যে তোমার আসলে প্রিয় শট কি, কোন শটটা তুমি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করো? আমাকে যারা চিনে তারা সবাই জানে যে আমার সব সময় আমি ধোনির ফ্যান। হেলিকপ্টার শট, আমি ভাবছিলাম আপনি নিজেও আমার খেলা অবশ্যই আমি খেলেওছি আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে। তো আমার ওই শটটা খুব পছন্দ, মানে এখন পর্যন্ত একটু বয়স হয়ে গেছে, আচ্ছা, মানে আগের মতো তার ওইরকম মানে ধার নাই খেলা, তারপরেও এখনো যদি ব্যাট নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকি, মানে সবাই কিপারের পিছ থেকে বলারকে বলে যে রানা ভাইকে যাই করিস তাই করিস, ব্যাটের সামনে বল করিস না, মানে ওই বলটা দিলে রানা ভাই মিস করবে না। আসলে ওইটাই আমার সবচেয়ে ফেভারিট শট এবং খুব ভালো লাগে, মানে ওই শটটা আমার মনে হয় তৃপ্তি পাও। হ্যাঁ, তৃপ্তি পাও। এবং রানার কথা বলতে গেলে আমার রানার একটা ডায়লগ মনে আছে, সেটা হচ্ছে আমরা একদিন সকালে খেলছিলাম, আমি রানাকে বলছিলাম রানা তুমি কাভারের উপর দিয়ে 6 মারতে পারবা কিনা? তো রানা আমাকে বললো ভাই দেখা যাক, মারে দিব। তো মারার পরে রানা আমাকে বলছে ভাই ট্যালেন্ট নিয়ে প্রশ্ন হবে না। তো আসলে তাই রানার ক্রিকেটে ট্যালেন্ট নিয়ে আসলে প্রশ্ন করার মতন না। এবং আমি শেষের দিকে চলে আসছি, আসলে গল্প করতে লাগলে অনেক গল্পই চলে আসে খেলা নিয়ে। আমি রানার কাছে জানতে চাই, রানা এই ক্রিকেটের সঙ্গে যেহেতু জড়িত আছে, সে ক্রিকেট নিয়ে কত দূর দেখতে চাই এবং সে নিজেকে কতটুকু আরও নিয়ে যেতে চাই ক্রিকেটের সঙ্গে সামনে? তোমার ফিউচার প্ল্যান বা তুমি কতখানি কি দেখতে চাও এই ক্রিকেটকে নিয়ে? ক্রিকেটের মানে ভালো কিছু চাই বলেই আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার কারণে হলেও এই ক্রিকেটকে শ্রম দিই। এখন জানেন যে নেসকোতে আর কি চাকরিতে অবস্থায় আছি, চাকরি করছি। যতই ব্যস্ততা হোক এর মধ্যেই আরটিসি এর সৌজন্যে আর কি টেনিস টুর্নামেন্ট আয়োজন করলাম। একটা টুর্নামেন্ট আয়োজন করা, এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট করা এতটা সোজা না, অনেক কষ্ট করে ধরেন এটা পরিচালনা করতে হয়। তো আসলে আমি মনে করি যে পেশাতেই থাকুক, যদি মনে করে মানসিক আর কি ইচ্ছা থাকে, তাহলে সময় বের করে এই ক্রিকেটের পিছনে শ্রম দেওয়া যায়। ক্রিকেট হোক, ফুটবল হোক, খেলাধুলা স্পোর্টসের সময় আর কি দেওয়া যেতে পারে। তা আমার একটাই ইচ্ছা যে আমরা এরকম আয়োজন করছি, যে আমাদের সামনে যারা আপকামিং ক্রিকেটাররা আছে আমাদেরকে ফলো করে তারাও এরকম আয়োজনের সাথে সম্পৃক্ত হবে। এবং যেহেতু প্রযুক্তি আগেই যাচ্ছে, প্রযুক্তির কল্যাণে তারা আমাদের থেকে আরও ভালো কিছু উপহার দেবে। আমি সবসময় বলি যে ভালো 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 কিছু করার জন্য হিংসা করতে হবে। আচ্ছা, যে এই জিনিসটা করলো আমি এর থেকে ভালো কিছু করব, খারাপ জিনিসে হিংসা করা যাবে না, ভালো কিছু হিংসা করবো। রানা ভাইরা এই টুর্নামেন্ট আয়োজন করে দেখালো, ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু করা দেখাবো, এটাতে আমি খারাপ কিছু দেখি না। আলহামদুলিল্লাহ আমি এটা খুব পজিটিভভাবে নিই এবং আমি স্বাগত জানাই যারা আপকামিং যারা আছে, এবং আরও অনেক সংগঠন আছে। শুধু তো ক্রিকেটার আমরা রাজশাহী আমরাই না, আরও তো অনেকেই আছে। আমি চাই তারাও হলো ক্রিকেটের আগে আসুক এবং আরও ভালো ভালো টুর্নামেন্ট উপহার দিক। এবং দিন শেষে মনে করতে হবে যা কিছুই করি আমাদের রাজশাহীর মানে রেপুটেশন আমরা যেন আমরা ধরে রাখতে পারি।
রানার কাছে আমি যে কোশ্চেনটা লাস্ট করব সেটা হচ্ছে একটু ফ্যামিলিগত, একটু পার্সোনাল। সেটা হচ্ছে রানার একটা স্বপ্ন নিজস্ব ফ্যামিলিগত সাপোর্টের কারণে হয়তো বা পূরণ হয়নি। রানা কি রানার ফ্যামিলি বলতে আমি তার সন্তান, তার নেক্সট প্রজন্মকে যদি সে চায় এই ক্রিকেটার হইতে অথবা কি স্পোর্টসে যাইতে, রানা কি সেটা সাপোর্ট করবে? না, অবশ্যই। আমি যেহেতু ক্রিকেটার, মানে ক্রিকেটে তো আমি কোনো কিছু খারাপ দেখি না। এটার মাধ্যমে তো আপনাকে বললাম যাবতীয় সব খারাপ কর্ম থেকে আপনার বিরত থাকা যায়, এবং শারীরিক হচ্ছে বলেন, মানসিক বলেন, সব ধরনের চর্চা এখানে হয়। বিভিন্ন ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। তাহলে অবশ্যই কেন আমি করবো না। কিন্তু ধরেন আলহামদুলিল্লাহ এখন একটা মেয়ে আছে, মানে মেয়েকে ক্রিকেটে সম্পৃক্ত করার এই ইচ্ছা নাই আমার। আল্লাহ যদি কখনো ছেলে সন্তান দেয়, যদি স্পোর্টসের সঙ্গে যাইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমি সাপোর্ট করি, কারণ এখানে আমি খারাপ কিছু দেখি না। আর খেলাধুলার পাশাপাশি, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করা যায়। খেলাধুলার পাশাপাশি বললাম তো যে আপনার মানে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে সবই সম্ভব। অনেক ক্রিকেটার আছে না, মনে করেন অনেক শিক্ষিত তো অনেক ক্রিকেটার আছে। অবশ্যই তো আসলে আপনার খেলাধুলাটা একটা কি শরীর মন, মানে ওই যে বললাম খারাপ সঙ্গ, বাজে আড্ডা, নেশা, এগুলো থেকে আর কি বিরত থাকা যায়। এই জন্য আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কখনো ছেলে সন্তান দান করে, অবশ্যই একটা ক্রিকেটে তো অবশ্যই চেষ্টা করব যেন সে ক্রিকেটার একটা হয় বা খেলুক। আচ্ছা, যেহেতু শেষের দিকে আসছি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো না এটা হয় না। ছোট্ট করে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এটা জানতে চাই। সামনে হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ লাস্ট সিরিজ শ্রীলঙ্কার সঙ্গে জয়লাভ করেছে, টি-20-তে পাকিস্তানের সঙ্গে ঘরের মাটিতে জিতলো, এবং নেদারল্যান্ডের সঙ্গেও প্রিপারেশন স্বরূপ যেটা সিরিজ চলছে জিতেছে। তো সব কিছু মিলে তুমি বাংলাদেশের কাছ থেকে সামনে এশিয়া কাপে তোমার এক্সপেকটেশনটা কি? এক্সপেকটেশন আসলে মানে আমরা বাংলাদেশে হলেও মানে বাংলাদেশের সাপোর্টাররা বেশি আবেগপ্রবণ, তো আমরা অনেক বেশি আশা করি। আসলে এরকম কম্পিটিটিভ একটা জায়গায় আমাদের এশিয়ার মধ্যে তো ধরেন ইন্ডিয়া সব থেকে ভালো টিম, এটা মানতে হবে। তারপরে পাকিস্তান। এখন ধরেন আমাকে যদি বলেন পাকিস্তানের থেকে আমি আফগানিস্তানকে আগিয়ে রাখবো। ওরা অনেক ক্রিকেটে এগিয়ে আছে, এবং বিশেষ করে টি-20 ফরম্যাটে তো অনেক এগিয়ে। তারপরে ধরেন শ্রীলঙ্কাও মোটামুটি একটা ভালো একটা স্ট্রাগলের মধ্যে গেলেও রিসেন্ট টাইমে ওরা একটা ভালো একটা শেপে এসেছে। মানে আমার কাছে বাংলাদেশের এক্সপেকটেশন বলতে আমার মানে বাংলাদেশের মানে এখন পর্যন্ত ব্যাটিংটা নিয়ে আমার আক্ষেপ। তাছাড়া এটা সবাই আক্ষেপ করে। তাছাড়া বোলিং যদি ইউনিটটা বলেন, আলহামদুলিল্লাহ বোলিংয়ে আমাদের যথেষ্ট এমন আছে, অনেক ভালো ভালো ট্যালেন্টগুলোও সুযোগ পাচ্ছে না। আমার বোলিংয়ে ধরেন পেস বোলিং ইউনিট থেকে শুরু করে মুস্তাফিজ, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদও দেখা গেল অনেক সময় ঠিক সুযোগ পাচ্ছে না। তারপরে তানজিদ আহমেদ সাকিব ভালো বোলার। তারপরে মাঝে মধ্যে সাইফুদ্দিন আসে যাওয়ার মধ্যে থাকে। নাসুম লেফটি, রকিবুল লেফট স্পিনার আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আসলে মানে বোলিং ইউনিট নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের ব্যাটিংটা নিয়ে একটু মানে একটা ঘাটতি জায়গা আছে। সেই জায়গা থেকে ঘুরে ফিরে ওই প্রশ্নটাই চলে আসে যে মাঝখানে কি 75 মিস হয়ে গেল কিনা আমাদের সাকিব আল হাসান? হ্যাঁ, আসলে কেউ কারোর জন্য পড়ে থাকে না, বাস্তবতা মানতেই হবে যে আসলে একজন আসবে একজন যাবে, কারো রিপ্লেসমেন্ট মনে করেন সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট তো আর কখনো সম্ভব না, কারণ ওই থাকা মানে দুইটা প্লেয়ারের কাজ একটা প্লেয়ার হয়। ওর রিপ্লেসমেন্ট এখন কে খেলছে? নাসুমের কাছে তো আপনার ব্যাটিং পাবেন না, শুধু বোলিং পাবেন। এটা আসলে রিপ্লেসমেন্ট সম্ভব না। তো আসলে বাস্তবতা মেনে নিতে হবে। এখন সবাই তো সবসময় থাকবে না, ওদেরকে ছাড়াই চলতে হবে। তারপরেও একজন বাংলাদেশি ফ্যান হিসেবে অবশ্যই চাই সবসময় যে বাংলাদেশ অবশ্যই ভালো করুক, এবং বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ সামনে আছে। যেহেতু পাকিস্তানের সাথে জিতেছে, শ্রীলঙ্কার সাথে জিতেছে, তারপরে নেদারল্যান্ডের সাথে, মানে ছোট টিম আমি কাউকে বলবো না, এরাও ভালো টিম। এক সময় বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে কখনো হারেনি, তার ভালো খেলেছে। এক্সপেকটেশন করি এবং শুভকামনা জানাই বাংলাদেশ যেন এশিয়া কাপে ভালো কিছু করে। তো রানা, তোমার সঙ্গে আসলে অনেক গল্প হলো, অনেক স্মৃতিচারণ হলো, ছোটবেলার অনেক কিছু নিয়েই কথা হলো। তো খুব ভালো একটা কনভারসেশন, খুব একটা ভালো টাইম আমি মনে করি আমরা কাটিয়েছি, এবং তুমি যে সময় দিয়েছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের ফিল্ড স্টোরির পক্ষ থেকে তোমার জন্য এই গিফট, তোমার জন্য এটা। এবং আমি চাইবো তুমি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, এবং আমরা এর মাধ্যমে আমাদের আজকে এপিসোডটা শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার যে সবসময় মানে খেলাধুলার সাথে থাকবেন, ভালো সময়ও থাকবেন, পাশে খারাপ সময়ও থাকতে হবে। সব সময়
খারাপকে হাইলাইট করার চেষ্টা করলে হবে না, ভালোগুলোকেও ইম্পোর্ট করতে হবে। এবং এই ফিল্ড স্টোরির আমাদের সোহেল ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে তাদের এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ওইভাবে করে কখনো এই সব প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়নি। আসলে যেহেতু অনেক দিন ধরে ক্রিকেট খেলি, অনেক কিছু বলারও থাকে, ওইভাবে বলার সুযোগ হয় না। তো সোহেল ভাইয়ের মাধ্যম দিয়ে বলার সুযোগ হয়েছে। এবং যেহেতু ফিল্ড স্টোরি একটা নতুন প্ল্যাটফর্ম ভাই সদ্য শুরু করেছে, ভাইয়ের এই ফিল্ড স্টোরির জন্য আমি শুভকামনা জানাই। ইনশাল্লাহ সামনে আরও অনেক বড় পর্যায়ে যাবে, এই শুভকামনা জানাই ফিল্ড স্টোরি। ইনশাল্লাহ আমরাও আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের ফিল্ড স্টোরিকে সামনে আগিয়ে নিতে পারবো এবং রানাদেরকেও আসলে আমাদের সহযোগিতা পাবো রানাদের কাছ থেকে, এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ সামনে আগাবো। রানা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।